আজকে যেটা শিখবো সেটা এভারেজ বা গড় চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এখন সেকেন্ড পার্টে কি শিখবো? তিন রকম টাইপের কোশ্চেন। প্রথম পার্টটাতে আমরা বেসিক জিনিস শিখে ফেলেছি, একদম সেই কনসেপ্টটাই কাজে লাগাবো, গিভ অ্যান্ড টেক পলিসি। এক নম্বরে শিখবো সেটা হলো একটা নাম্বারের পরিবর্তে আরো একটা নাম্বার কম বা বেশি লিখে ফেলেছে। দু নম্বর হলো ফ্যামিলি সংক্রান্ত, মানে আরেকজন সন্তান জন্ম হলো, তারপরে আগে কত বয়স ছিল এইরকম রিলেটেড। আর তিন নম্বর শিখবো নাম্বার সিস্টেম, মানে স্বাভাবিক সংখ্যার গড় কত, জোড় সংখ্যাগুলোর গড় কত, বেজোড় সংখ্যাগুলোর গড়। তো এরকম টাইপের কোশ্চেন। ওকে, চলো দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, এখানে কি বলেছে? দ্য মিন অফ 25 অবজারভেশন আর ফাউন্ড কত? 78.4। এটার মানে হলো 25টা সংখ্যার গড় আমি ইংলিশে লিখে দিয়েছি, বাংলাতেও লিখে দিয়েছি, বাংলাটা বলছি সংখ্যার গড় কত? 78.4। ওকে, তারপরে দেখলো কি ইট ওয়াজ ফাউন্ড দ্যাট 96 ওয়াজ মিসরিড অ্যাজ 69। মানে হলো যে 69 এর পরিবর্তে সরি 96 এর পরিবর্তে 69 লিখেছে। তো এটা এক ধরনের টাইপ, মানে ভুল লিখেছে, একটার পরিবর্তে বা দুটোর পরিবর্তেও হতে পারে। তাহলে এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর করে আমি এইতে 25 পর্যন্ত নাম্বার লিখলাম। তারপরে প্রত্যেকের গড় 78.4 চলতে থাকলো। কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট 96 হওয়ার কথা, কিন্তু লিখেছে 69। এই কথার মানেটা কি? 96 লেখার কথা কিন্তু লিখেছে ভুল করে 69। আলটিমেট কত কম লিখেছে? কম লিখেছে 27 কম লিখেছে। তাহলে কম লেখার ফলে গড় হয়েছে 78.4। কম লেখার ফলে গড় হয়েছে 78.4। তাহলে যদি অরিজিনালি 96 লিখতো তাহলে গড় অবশ্যই বাড়তো। আবার বলছি, কম লিখেছে বলে 69 এর থেকে 96 থেকে 69 লিখেছে বলে 27 কম লিখেছে বলে গড় কম হয়েছে। যদি 96 লিখতো তাহলে গড় বাড়তো। সেই কতটা নাম্বার বাড়তো? 27 নাম্বার বাড়তো। কিন্তু গড় কতটা বাড়তো? এই 27 নাম্বারটা কি হবে? 25টা সংখ্যার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে হলো 25 একে 25, 0 সঙ্গে 0, আবার 0, তাহলে 200, তাহলে হলো 1.08 বাড়তো। 27 হচ্ছে নাম্বারটা বাড়তো, কিন্তু এভারেজ এই 27টা কি হয়ে যাবে? 25টা নাম্বারের মধ্যে ডিস্ট্রিবিউট হবে 1.08। তাহলে ছিল কত? 78.4, আর এখানে 1.08 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 79.48। ব্যাস, অ্যান্সার হলো প্রথম অপশনটা। নেক্সট কোশ্চেন। এটা কি বলেছে? একটি ক্লাসে 10 জন ছাত্রের নাম্বারের গড় হলো 40.4 এবং দেখলেন যে দুটি নাম্বার ভুল যোগ করেছে। আগের কোশ্চেনে ছিল একটা সংখ্যা নিয়ে ভুল হয়েছে, কিন্তু এখানে দুটো নিয়ে ভুল হয়েছে। কি বলছে না, প্রথমটাতে 18 কি করেছে না বেশি লিখেছে। এই কথার মানেটা কি? ধরো একটাই ফার্স্ট কোশ্চেনটা, এটা নিয়ে কাজ যদি করি, 18 ভুল লিখেছে মানে বেশি লিখেছে। এইটার মানেটা হচ্ছে 18 বেশি লিখেছে মানে অরিজিনাল গড় কি হবে? কম হবে। 40.2 আছে ভুল লেখার ফলে, মানে 18 বেশি লিখেছে তার ফলে 40.2 হয়েছে। যদি 18 কম লিখতো মানে অরিজিনালটা লিখতো তাহলে গড় কি হতো? কম হতো। তাহলে এটা হলো ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয়টা এবারে ধরবো, 33 এর পরিবর্তে 13 লিখেছে। 33 এর পরিবর্তে 13 লিখেছে মানে আলটিমেট 20 কম লিখেছে। তো এবার প্রথমটা ভুলে যাবো, এই 18 কেসটা ভুলে যাব। এবারে দ্বিতীয়টা কেসটা যদি ধরি, তাহলে 33 লেখার কথা কিন্তু লিখেছে 13, তার মানে 20 কম লিখেছে। 20 কম লেখার ফলে সাপোজ ধরে নিচ্ছি এই 40.2টা গড় হয়েছে। কিন্তু যদি এই 20 যদি লিখতো তাহলে কি হতো না? 40.2 থেকে গড় বেশি হতো। 20 কম লেখার ফলে এটা হয়েছে। অরিজিনাল নাম্বারটা তাহলে 20 বেশি, তাহলে 20 যদি বেশি হয় তাহলে গড়টা কি আসবে? 40.2 থেকে বেশি হবে।
এবারে প্রশ্ন হলো যে এখানে দুটো কন্ডিশন আলাদা আলাদা নয়, একসাথে লাগু হয়েছে, মানে 18 বেশিও লিখেছে, আবার এদিকে 33-এর পরিবর্তে 13 লিখেছে, মানে হলো 20 কমও লিখেছে, দুটো কন্ডিশন একসাথে। এইটা আমি কি করলাম না, আলাদা আলাদা করে বোঝালাম, দুটো কন্ডিশন যদি আলাদা আলাদা হতো, কিন্তু এখানে দুটো কন্ডিশন একসাথে কার্যকর হয়েছে। তখন কি করব, দেখো, যে 18 বেশি লিখেছে, 18 বেশি লিখেছে মানে এই নয় যে গড় বাড়বে, 18 বেশি লিখেছে মানে ভুল করে 18 লিখেছে, অরিজিনালি গড় কম হওয়ার কথা, মানে নাম্বার একটা কম হওয়ার কথা, তখন এখানে মাইনাস চিহ্ন বসবে। ভালো করে খেয়াল করো, যে 18 বেশি লিখেছে তার মানে ভুল করে লিখেছে 18 বেশি, অরিজিনাল কিন্তু 18 কম, তাই -18 হবে। আর এখানে 33-এর পরিবর্তে 13 লিখেছে, মানে 20 কম লিখেছে, অরিজিনালি কি হওয়ার কথা, 20 বেশি লেখার কথা। তাহলে এখানে 18 কম লিখেছে, এখানে 20 বেশি লেখার কথা, তাহলে দুটোর মধ্যে আলটিমেট নেট ফল কত হলো, নেট ফল হলো +2, এটাই প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। আবার বলছি, যখন দুটো বা তিনটে যে কোনো কন্ডিশন থাক না কেন, আলটিমেট দেখতে হবে যে রেজাল্টেন্ট কি হচ্ছে। রেজাল্টেন্ট দেখা যাচ্ছে যে +2 এফেক্টিভ পড়ছে, মানে +2টা প্রত্যেকের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে ক্লাসে কজন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্ট, 2 নাম্বার আমার এক্সট্রা প্রত্যেকের মধ্যে যোগ হবে। তাহলে 2/10 করলে হচ্ছে কত, 0.2। তাহলে ছিল কত, ছিল হচ্ছে গিয়ে 40.2, তাহলে 40.2 সাথে আমার 0.2 যোগ করলে 40.4 হলো অ্যান্সার। তাহলে 40.4 মানে অ্যান্সার সি। এখানে কি বলছে, নেক্সট কোশ্চেন, একটি ব্যাটসম্যানের 100টা ম্যাচের গড় রান কত, না 36। ওকে, আর ভুল করে দেখা গেল একটি ম্যাচের রান 90 এর পরিবর্তে 40 লেখা হয়েছে। সিম্পল কোশ্চেন, আগের কোশ্চেনের মতোই, কিন্তু আমি এটার জন্য দিইনি। পরেরটাতে কি বলেছে, যে পার্সেন্টেজ এরর বা শতকরা ভুল কত। অ্যাকচুয়ালি এই শতকরা ভুল বা পার্সেন্টেজ এরর, এই টার্মটার জন্যই আমি কোশ্চেনটা দিয়েছি, কারণ অনেক কোশ্চেন সেটে, অনেক কোশ্চেনে এই টার্মটা দেওয়া থাকে, এই টার্মটার মানেটা কি, এইটাই বুঝতে পারানোর জন্যই আমি এই কোশ্চেনটা দিয়েছি। কিন্তু সিম্পল কোশ্চেন, দেখো 90 হচ্ছে কি অরিজিনাল, কিন্তু লিখেছে কত, 40, তাহলে গড় পরিমাণ কি হওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা, কারণ 90 তার অরিজিনাল, লিখেছে কম, 40 লিখেছে মানে কম লিখেছে, তাহলে অরিজিনাল বাড়বে কত, বাড়বে হচ্ছে কি 50 রান বাড়বে, রান হচ্ছে 50 বাড়বে। এবারে এভারেজ তাহলে কত বাড়বে, প্রত্যেকটা ম্যাচে কত করে বাড়বে, না 50 রান ডিভাইডেড বাই কতগুলো ম্যাচ খেলেছে, দেখো 100টা ম্যাচ খেলেছে, এই 50টা রান সে ভুল করে কম দিয়েছে, তাই গড় তার বাড়বে। তাহলে বাড়বে কত, কাটাকুটি করলে 0.5 হলো বাড়বে। এবার প্রশ্ন হলো পার্সেন্টেজ এরর বলেছে, তাহলে পার্সেন্টেজ এরর মানে ম্যাক্সিমাম সব করবে কি, 0.5 ডিভাইডেড বাই 36 করে দেবে, কিন্তু না, 0.5 36 করলে কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। কেন, কারণ অরিজিনাল কিন্তু 36 নয়, গড় কিন্তু 36 নয়, গড় কত, অরিজিনাল হলো, ভুল করে লিখেছিল গড় 36, আর 0.5টা কি হবে, তার গড় বাড়বে, কারণ নাম্বার কম করে লিখেছিল ভুল করে, তাহলে গড় বাড়বে কত, 0.5। অ্যাকচুয়ালি তাহলে অরিজিনাল গড় বেরোলো কত, 36.5। ক্লিয়ার হলো, ব্যাস। এরপরে বলেছে পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর তাহলে কি করব, না ভুল যেটা হয়েছে সেটা লিখবো, আর অরিজিনাল 36.5 সেটা লিখবো, ইনটু 100%। পার্সেন্টেজ তো তাই হয়, যেটা ভুল হয়েছে বা ঠিক হয়েছে যতটুকুনি সেটা উপরে লেখে, নিচে অরিজিনালটা লেখে, অরিজিনালটা কিন্তু এইটাই হবে 36.5। তারপর এটা পয়েন্ট পয়েন্ট উঠে গেল, তাহলে উপরে 5 আর 100 গুণ করলে কত, 500, তাহলে 500 কে 365 ভাগ করলে এইটা আসছে 1.36। তাহলে 1.36 এরকম চলতেই থাকবে, এটা ভাগ মিলবে না, কিন্তু অ্যাপ্রক্সিমেট 1.36, এটাই হলো পার্সেন্টেজ এরর। তাহলে অপশন নাম্বার কত, না বি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে,
একটি ক্লাসে 22 জন ছাত্রের গড় নাম্বার হলো 45। তারপরে প্রথম 10 জনের গড় নাম্বার হলো 54, তারপরে শেষ 11 জনের গড় নাম্বার হলো 40। তাহলে 11তম ব্যক্তি প্রাপ্ত নম্বর কত? তাহলে প্রথমে আমরা ট্র্যাডিশনাল মেথডেই করি। তাহলে প্রথম 22 জনের সমষ্টি কত? 22 ইন্টু তাহলে 45, তাহলে গুণ করলে কত আসছে? 990। খুব ভালো কথা। তারপরে প্রথম 10 জনের গড় নাম্বার কত? 54, তাহলে এদের সমষ্টি কত? 540। তারপরে শেষ 11 জনের গড় নাম্বার কত? 40 করে, তাহলে হয়ে যাচ্ছে কত? 440। তাহলে এই 10 জন আর এই 11 জন, এইটা মিলিয়ে কতজন হলো? না 21 জন হলো। ঠিক আছে, 21 জনের তাহলে গড় নাম্বার কত হলো? দুটো যোগ করলে 980। তাহলে আমার ছিল কতজন? 22 জন। এখানে কতজনের হিসাব হলো? 21 জন। তাহলে আর একজন বাকি আছে 11তম ব্যক্তি। তাহলে কত দাঁড়ালো? না 990 থেকে এদিকে 980 বিয়োগ দিয়ে দিলে আমার হয়ে গেল 10 বছর। এটা হলো সিম্পল ব্যাপার, আমরা আগেও করেছি ক্যালকুলেটিভ, জাস্ট আদার্স কিচ্ছু নয়। কিন্তু এই ক্যালকুলেশনটাকে আমাদেরকে কমাতে হবে, তার জন্য একটা সিম্পল লজিক্যাল মেথড আমি তোমাদেরকে বলে দিই। ওকে, দেখো এখানে বলেছে 22 জন ছাত্রের গড় নাম্বার আমার দেওয়া আছে 45। আমি পরপর লিখেছি 1 2 3 করে করে এই 22তম পর্যন্ত স্টুডেন্ট লেখা আছে। এখানে প্রথম 10 জন প্রত্যেকের গড় কত? 45 করে, তাও করে দেওয়া আছে 45। এরপরে প্রথম 10 জনের কি দেওয়া আছে? গড় 54 করে। প্রথম 10 জন, এই 10তম ব্যক্তি পর্যন্ত গড় আমার 44, সরি 54। তার মানে কি ছিল 45 করে, হয়েছে কত? 54 করে। কত করে আমার বেশি আছে? না 9 করে বেশি। কতজন? 10 জন ব্যক্তি, এই প্রথম 10 জনের কত করে নাম্বার বেশি আছে? 9 করে। তাহলে বেশি আছে কত? না 90 জন, নয় সরি 90 নাম্বার বেশি আছে। এই 90 নাম্বার কাদেরকে দিয়েছিল? এদের বাকি জনকে দিয়ে রেখেছিল। অরিজিনাল গড় তো 45, তাহলে এই 45 ছিল, কিন্তু এদের যখন 10 জনকে সেপারেট করে দিচ্ছি তখন দেখতে পাচ্ছি আমি 54 করে। তার মানে প্রত্যেকের কাছ থেকে 9 করে আমার বেশি ছিল। কত ছিল? 90। 90 আমার বেশি কাদেরকে দিয়েছিল? বাকি 12 জনকে দিয়ে রেখেছিল। তাহলে এই হয়ে গেল 90। তারপরে যখন আবার শেষের দিক থেকে বিচার করছি, এই 12 থেকে এই 22তম পর্যন্ত শেষের দিক থেকে 11 জনকে যখন বিচার করছি তখন দেখা যাচ্ছে গড় আবার 40, মানে 5 করে কমে গেছে। গড় দেখো 5 করে কমে গেছে 11 জন। তাহলে এই 11 জনের গড় কত করে কমে গেছে? না 5 করে কমে গেছে। 11 5 55, 55 সরি 55। এবারে মজার জিনিস খেয়াল করে দেখো যে এই যে 90 রান এদের বেশি ছিল, এই 90টা কি করেছিল? এদেরকে দিয়েছিল। আর এই বাকি শেষের দিক থেকে এরা কি করেছিল? 55 নাম্বার নিয়েছিল। তাহলে এখনো পড়ে আছে কত? তাহলে ভালো করে খেয়াল করে দেখো যে এরা দিয়েছিল কত? না 90, কিন্তু এরা নিয়েছিল কত? না 55। তাহলে এখনো হাতে কত পড়ে আছে? যে 90 মাইনাস 55 বিয়োগ দিয়ে দিলে 35 হাতে পড়ে আছে। তাহলে এই 35টা কে নেবে? এই 11তম ব্যক্তিটা 35 নেবে। তাহলে আবার বলছি, 90 এদের দেওয়ার কথা ছিল, 90 এরা দিয়েছে, কিন্তু শেষের দিক থেকে এরা 55 কি ছিল? নেওয়ার কথা, 55 নিয়েছে। তাহলে এখনো কত হাতে পড়ে আছে? 35 হাতে পড়ে আছে। তাহলে 35 কে নেবে? না 11তম ব্যক্তিটা এই 35 নাম্বারটা নেবে। কিন্তু দেখা যাচ্ছে 11তম ব্যক্তিটা প্রত্যেকের গড় কত করেছিল? 45 45 করে, কিন্তু এ তো নিয়েছে কত? 35 নিয়েছে। 35 এক্সট্রা পড়ে আছে, 35টা তো 11তম ব্যক্তিটা নেবে। তাহলে এর গড় 45 আর নিয়েছিল এর মধ্যে কত? 35। তাহলে এর নিজস্ব বয়স কত? 10 বছর। তাহলে এই 35 এর সাথে 10 যোগ করলে তবে তো হয় 45। তাহলে এর নিজস্ব বয়স কত? 45 থেকে 35 বাদ দিলে হবে 10 বছর। কারণ 35টাই নিয়েছিল আর নিজস্ব ছিল 10 বছর, সব মিলিয়ে হয়েছে তাই 45। তাহলে অ্যান্সার হলো 10 বছর, মানে অপশন সি। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, না ফ্যামিলির কোশ্চেন। কিরকম? এইগুলো মোটামুটি প্রচুর প্র্যাকটিস না করলে ভাষার জাস্ট খেলা, আর কিচ্ছু না।
এখানে গড়ের কনসেপ্ট কমই লাগে, বাস্তব অভিজ্ঞতা বেশি কাজে লাগে। তো তবু এটা গড়ের যেহেতু চ্যাপ্টারে থাকে, গড় বলে কথাটা থাকে, তাই গড়ের চ্যাপ্টারে দিয়ে দেয়। কিন্তু বাস্তব জ্ঞানটা জানা খুবই দরকার। কি বলেছে, যে 3 বছর আগে স্বামী স্ত্রী ও তাদের পুত্রের বয়সের গড় কত, না 27 বছর। তাহলে 3 বছর আগে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে 3 বছর আগে কি বলছে, এদের সমষ্টি তাহলে কত ছিল, না 27 করে ছিল গড়। তাহলে তিনজনের তাহলে কত হলো, 27 × 3 = 81। 3 বছর আগে এদের বয়সের সমষ্টি কত ছিল, 81। তাহলে আমি যদি বলি 3 বছর পর, মানে বর্তমানে, মানে কি হলো, না বর্তমানে, তাহলে এদের বয়স কত হলো, যে 81 সাথে প্রত্যেকের 3 বছর পরে, মানে কি ছেলেরও 3 বছর বাড়বে, স্বামীরও 3 বছর বাড়বে, স্ত্রীরও 3 বছর বাড়বে। তাহলে তিনজনের ক বছর বাড়বে, না বর্তমানে তিনজনের 9 বছর বাড়বে। তাহলে বর্তমানে তিনজনের বয়সের সমষ্টি কত দাঁড়ালো, না 90 বছর। ক্লিয়ার? এরপরে আরো একটা কন্ডিশন দিয়েছে, যে 5 বছর আগে স্ত্রী ও পুত্রের বয়সের গড় কি, না 20 বছর। তাহলে আলাদা করে আবার স্ত্রী ও পুত্র চলে যাব কোথায়, না 5 বছর আগে কে, না স্ত্রী। আগেরটা কি ছিল, আগেরটা ছিল তিনজনে, তাহলে এখানে আছে কিন্তু দুজনের 5 বছর আগে। তাহলে স্ত্রী ও পুত্রের বয়সের সমষ্টিগত গড় যদি 20 বছর হয় দুজনের, তাহলে দুজনের সমষ্টিগত 40 বছর। 5 বছর আগে দুজনের সমষ্টিগত 40 বছর। তাহলে বর্তমানে কত, এটা কি 5 বছর আগে, তাহলে 5 বছর পর, মানে বর্তমানে পুত্রের ও কি বাড়বে, 5 বছর এক্সট্রা বাড়বে। আর স্ত্রীরও কি বাড়বে, স্ত্রীরও বাড়বে, 5 বছর এক্সট্রা বাড়বে। তাহলে দুজনের মিলিয়ে কত বছর বাড়বে, না 10 বছর বাড়বে। তাহলে দুজনের 5 বছর আগে সমষ্টি কত ছিল, 40 বছর। তাহলে বর্তমানে আলটিমেট দুজনের, এই পুত্র ও স্ত্রী দুজনের বয়সের সমষ্টি কত দাঁড়ালো, 40 + 10 মানে হলো 50 বছর। এই যে দুজনের বয়স যে দাঁড়ালো 50 বছর, আর তিনজনের এই বর্তমান বয়স কত দাঁড়িয়েছিল, দেখো 90 বছর। এই তিনজনের বয়সের সমষ্টি কত দাঁড়ালো, 90 বছর। আর এই দুজনের বয়সের সমষ্টি কত দাঁড়ালো, 50 বছর। তাহলে কে পড়ে আছে, পিতা পড়ে আছে। তাহলে পিতার বর্তমান বয়স তাহলে দাঁড়ালো কত, না এই 90 থেকে 50 বাদ দিলে হলো 40 বছর। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। ও সরি সরি, এই অপশন গুলো সব ভুল দেওয়া আছে, অপশন গুলো এডিট করা হয়নি, অপশন গুলো ভুল আছে। তাহলে দাঁড়ালো কত, না 40 বছর অ্যান্সার হবে পিতার বয়স। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, বিয়ের সময় স্বামী স্ত্রীর বয়সের গড় হলো 25 বছর। 2 বছর পর তাদের এক সন্তান হয়। তারপরে বর্তমানে তিনজনের বয়সের গড় হলো 25 বছর। কত বছর ধরে তারা বিবাহিত জীবন কাটাচ্ছে। তা খুব ইন্টারেস্টিং অঙ্ক, একটু বাস্তব জ্ঞান তো থাকা দরকার এসব অঙ্ক করার জন্য বলেছি। দেখো, বিয়ের সময় স্বামী স্ত্রীর বয়সের গড় কত, 25 বছর। তার মানে বিয়ের সময় বয়সের সমষ্টি কত ছিল, 25 × 2 মানে হলো 50 বছর। তাহলে বিয়ের সময় বয়স 50 বছর দুজনের। 2 বছর পর তাদের এক সন্তান হয়। 2 বছর পর মানেটা কি, 2 বছর পরে মানে হলো যে স্বামীরও 2 বছর বেড়েছে, স্ত্রীরও 2 বছর বেড়েছে। তাহলে যখন সন্তান হয় তখন দুজনের বয়সের সমষ্টি কত ছিল, তখন দুজনের সমষ্টি ছেলে ছিল 54 বছর। এই স্টেপ গুলো আস্তে আস্তে বুঝতে হবে। যখন সন্তান হলো তখন তো সন্তানের বয়স 0। তার মানে 2 বছর পর যখন সন্তান হলো, আলটিমেট দুজনের বয়সের সমষ্টি কত, 54। দুজন কেন, তিনজনের বয়সও ধরতে পারো 54। সন্তান হয়েছে, তার বয়স 0। এরপরে বলেছে যে বর্তমানে তিনজনের বয়সের গড় কত, 24। এইটা চলে গেলাম যে সন্তান হওয়ার সময়, এটা কখন, না সন্তান হওয়ার সময়, ঠিক আছে। এরপরে কি আসছে, না বর্তমানে বয়সের সমষ্টি কত, তাহলে গড় কত দাঁড়াচ্ছে, না 24 বছর। তাহলে সমষ্টি কত, 24 × 3 = 72 বছর। দেখো, সন্তান যখন হয়েছে তখন তিনজনের বয়সের সমষ্টি কত, 54 বছর, কারণ সন্তান হয়েছে মানে সন্তানের 0। আর বর্তমানে তিনজনের বয়সের সমষ্টি কত, না 72 বছর। তাহলে কত বছরের গ্যাপ, না 18 বছরের গ্যাপ। এখানে আরো একটা কনসেপ্ট বলে দিই। সাপোজ এখন বর্তমানে আমার যা বয়স, তাহলে 5 বছর পরে
কি হবে? আমারও 5 বছর বাড়বে, আমার মায়েরও 5 বছর বাড়বে, আমার বাবারও 5 বছর বাড়বে। তার মানে 5 বছর পরে গোটা পৃথিবীর লোকের ইকুয়ালি 5 বছর করে বাড়বে। ঠিক তেমনি কি দাঁড়াচ্ছে যে সন্তান হওয়ার সময় তিনজনের সমষ্টি কত? না 54 বছর। আর বর্তমানে বা 72 বছর। বর্তমানে 72 বছর। তাহলে এই যে 18 বছর বেড়েছে তিনজনের, 18 বছরটা কি হবে? না তিনজনের ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। কারণ বয়স বাড়লে পুত্রেরও যা বাড়বে, বাবারও বাড়বে যা, এবং মায়েরও তাই বাড়বে। সেই কারণেই 18 বছরটা কি হবে? তিনজনের মধ্যে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে 6 বছর করে। তাহলে পুত্রেরও 6 বছর বয়স, আর বাবারও 6 বছর বয়স বেড়েছে, এবং মায়েরও 6 বছর বয়স বেড়েছে। এবারে কি বলেছে? কত বছর ধরে তারা বিবাহিত জীবন কাটাচ্ছে। তাহলে এই যে গ্যাপটা দাঁড়ালো 18 বছর, প্রত্যেকে 6 বছর করে বেড়েছে। মানে পুত্রের বয়স 6 বছর, আর পুত্র হয়েছে কখন? না 2 বছর পর পুত্র হয়েছে। তাহলে 6 বছর পুত্রের এখন বয়স, আর 2 বছর আগে তারা বিয়ে করেছে, পুত্র হওয়ার আগে, মানে বিয়ের 2 বছর পরে তারা বিবাহিত জীবন অলরেডি কাটিয়ে ফেলেছে। তাহলে টোটাল দাঁড়ালো কত? না 8 বছর। তাহলে 6 বছরটা হচ্ছে কি ছেলে বা নিজেরাই বয়স যে বেড়েছে 18 বছর করে, সেটা দাঁড়িয়েছে 6 বছরে জীবন কাটিয়েছে। আরো বিয়ের পরে 2 বছর কাটানোর পরে সন্তান হয়েছে। তাহলে অ্যান্সার হলো কত? না 8 বছর। অপশন ডি। নেক্সট কোশ্চেন কি বলছে? না 4 year ago the average of a family of person 4 person was 18 years। মানে 4 বছর আগে চারজনের একটা পরিবারের গড় বয়স কত? 18 বছর। তাহলে কি বলছে? না 4 পার্সনের এভারেজ এজ কত? না 18 বছর। তাহলে সমষ্টি কত? এক একজনের বয়স 18, তাহলে চারজনের সমষ্টি হলো না 72 বছর। এই যে চারজনের সমষ্টি বেরোলো, এটা কি? না 4 বছর আগে। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তাহলে 4 বছর আগে যদি আমার 72 বছর হয়, তাহলে 4 বছর পর, 4 বছর পর বলে তো বর্তমানে, বর্তমানে তাহলে বয়সের সমষ্টি কত হবে? তাহলে এক একজনের 4 বছর করে বাড়বে। তাহলে চারজনের বাড়বে কত? না 16 বছর বাড়বে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যে 4 বছর আগে ছিল 72 বছর, 4 বছর পর মানে বর্তমানে চারজনের বয়স বাড়বে কত? 16 বছর। দুটো যোগ করলে দাঁড়াবে কত? না 88 বছর। এইটুকুনি ক্লিয়ার। এরপরে বলছে ডিউরিং দিস পিরিয়ড এ বেবি ওয়াজ বর্ন। হয়ে গেল, একজন সন্তান হয়েছে। টুডে ইফ দ্য এভারেজ এজ অফ এ ফ্যামিলি ইজ স্টিল 18 ইয়ার্স। মানে সন্তান হয়ে যাওয়ার পরেও বর্তমানে তাদের বয়সের গড় কত? না 18 বছর। তাহলে দ্য এজ অফ দ্য বেবি, শিশুর বয়স কত বার করতে বলেছে। তাহলে বর্তমানে চারজনের বয়সের সমষ্টি পেয়ে গেলাম 88 বছর। আবার বলেছে যে পাঁচজনের সন্তান হয়ে যাওয়ার পরে চারজন ছিল, এখন কিন্তু একজন হয়ে গেল এক্সট্রা, পাঁচজন। পাঁচজনেরও বয়সের গড় কত? 18 বছর। তাহলে সমষ্টি কত? 5 × 18 মানে হলো 90 বছর। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, চারজনের বর্তমান বয়স বার করে নিয়েছিলাম 88 বছর, আবার বর্তমানে পাঁচজনের বর্তমান বয়স 90 বছর। তাহলে সন্তানের বয়স কত? সিম্পল জিনিস, তাহলে 90 থেকে 88 বাদ দিয়ে দেবো, তাহলে হলো 2 বছর। তাহলে অপশন নাম্বার বি। ক্লিয়ার? দেখো, এরপরে যে জিনিসগুলো শেখাবো পুরোপুরি ভাবে সম্পূর্ণ কনসেপ্ট। প্রথমে বলেছে ধরো 10টি সংখ্যার গড় এক্স। তাহলে 10টি সংখ্যার গড় এক্স যদি হয়, প্রতিটি সংখ্যার সাথে যদি 3 গুণ করা হয়, তাহলে গড়ও কি হবে? না 3 গুণই বাড়বে। তাহলে যদি বলা গেল যে 100টি সংখ্যার গড় ধরে নাও 50, তাহলে 100টি সংখ্যার গড় যদি 50 হয় এবং প্রতিটি সংখ্যার সাথে যদি 2 গুণ করা হয়, তাহলে গড়ও কি হবে? না 2 বেড়ে যাবে। তাহলে হয়ে যাবে কত? না গড়ও দ্বিগুণ হয়ে যাবে। এটার মানে হলো তাই। নেক্সট 2 নম্বর পয়েন্ট কি বলছে? প্রতিটির সাথে যদি 3 ভাগ করা হয়, তাহলে গড়ও কি হবে? 3 ভাগ হবে। ক্লিয়ার? যত যা যা কাজ করবে প্রতি সংখ্যার সাথে, সেইটাই গড়ের সাথে রিফ্লেক্ট হবে। নেক্সট 3 নম্বরটা কি বলছে?
প্রতিটির সাথে যদি 3 যোগ করা হয় তাহলে গড়ও কি হবে, না x+3 হবে। তাহলে এটুকুনি বললাম যে ধরো 20টা সংখ্যার গড় হচ্ছে কি ধরো 11, এবং প্রতিটা সংখ্যা থেকে যদি 3 করে কি করে দাও, না যোগ করে দাও, প্রতিটি সংখ্যার সাথে যদি 3 যোগ করো তাহলে গড়ের সাথেও কি হবে, না 3 যোগ করব, তাহলে হয়ে যাবে কত, না 14। তাহলে আর অঙ্ক করতে হবে না। 4 নম্বর অপশন কি বলছে, যে প্রতিটির সাথে 3 বিয়োগ করলে কি হবে, গড় ও তাই কি হবে 3 বিয়োগ করব। তাহলে যদি ধরা যাক যে 5টা সংখ্যার গড় যে 53, তাহলে কি হবে, প্রতিটি সংখ্যার সাথে 3 বিয়োগ করলে বা 5 বিয়োগ করলে, সাপোজ ধরুন 5 বিয়োগ করব, তাহলে 5 বিয়োগ করলে গড়ের সাথেও কি করব, 5 বিয়োগ করব, তাহলে হয়ে যাবে কত, 48। সংখ্যার সাথে যে যে ফাংশন হবে গড়ের সাথেও সেই রিফ্লেকশনটা তাই হবে, রিফ্লেক্ট তাই হবে। ক্লিয়ার? এরপরে চলে যাব নেক্সট কনসেপ্ট। কি জিনিস, যে বলে দিল যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত। ব্যাস। তারপরে 1 থেকে কেন বলে দিল, 1 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত বা বেজোড় সংখ্যার গড় কত, এই কনসেপ্টে চলে যাব। যদি বলে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার গড় কত, তাহলে কি করব, যে এরকম ভাবে যোগ করব, ডিভাইডেড বাই 10 করব, এই তো কনসেপ্ট। কিন্তু এটা ছোট বলে যোগ করা সম্ভব, তবুও লেন্দি প্রসেস। কিন্তু যদি বলে 100 পর্যন্ত, তাহলে কিন্তু এইভাবে পরীক্ষার হলে যোগ করা সম্ভব নয়। তাহলে তো আমরা কি জানবো, যে পর পর যখন কোনো সংখ্যা থাকবে তাদের গড় মাঝখানেই হবে। কি রকম মাঝখানে হবে, তাহলে একটা জিনিস বলে দিই, যখন কোনো সংখ্যা তথ্য পরপরই থাকবে তাদের গড় কি হবে, মাঝখানেই থাকবে। কি রকম মাঝখানে থাকবে, তাহলে একটা জিনিস বলে দিই, যে আমি ডান দিক থেকে যাচ্ছি, 10 9 8 7 এইভাবে আসলাম, আর আমি বাঁ দিক থেকে আসছি 1 2 3 4, তাহলে এই যে চারটে সংখ্যা আর এই পারে চারটে সংখ্যা, এরা কি হয়ে যাবে, এরা পরপর নিজেদের মধ্যে কেটে যাবে, স্বাভাবিক ব্যাপার। 10টা সংখ্যার মধ্যে মাঝামাঝিতে কে থাকে, 5 আর 6 থাকে। এই মাঝামাঝি সংখ্যার মাঝখানে আবার যেটা থাকবে সেটাই হবে তাদের গড় সংখ্যা। তার মানে 5 আর 6 এর মাঝামাঝি সংখ্যা কি হবে, 5 প্লাস 6 ডিভাইডেড বাই 2, মানে হলো 5.5। তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যার গড় কি দাঁড়ালো, না 5.5। এটা একটা সিম্পল কনসেপ্ট। এখন যদি বলি আমি যে 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে কি করব, না এখানে যেভাবে করলাম, মাঝখানে কি থাকে, দুটো সংখ্যা থাকে। জোড় সংখ্যা থাকলে মাঝখানে কতগুলো মিডিল নাম্বার থাকে, দুটো থাকে। তাহলে 1 থেকে 20-র মধ্যে মিডিল নাম্বার দেখবে কি হবে, না দুটো থাকবে, 10 নম্বরটা থাকবে আর 11 নম্বরটা থাকবে। তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে, না 10.5। তাহলে এই রকম ভাবে একরকম কনসেপ্টে করা যায়। আদারওয়াইজ আরেকটা কনসেপ্টে করা যায়, সেটা হলো যে শেষ সংখ্যা আর প্রথম সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 2। শেষ সংখ্যা কত, 10, প্রথম সংখ্যা কত, 1, তাহলে 1 প্লাস 10 ডিভাইডেড বাই 2। এইটাই করাটা সবচেয়ে বেস্ট হবে, কারণ মাঝখানে সংখ্যা খোঁজা, তারপরে টা আবার কাউন্ট করা, তারপরে 2 না করে এই কনসেপ্টে যাওয়া ভালো, প্রথম এবং শেষ ডিভাইডেড বাই 2। তাহলে 11 এ করলে কত হলো, 5.5। এখানে তাহলে কি আসবে, প্রথম 20টা সংখ্যার কি আসবে, প্রথম সংখ্যা 20 এবং সরি শেষ সংখ্যা 20, প্রথম সংখ্যা 1 ডিভাইডেড বাই 2, কত হলো, না 10.5। ব্যাস, সিম্পল জিনিস। তাহলে এবারে যদি আমি কোশ্চেনে যদি যাই, যে কি আছে, না প্রথম 99টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে 99টি স্বাভাবিক সংখ্যার গড় কি বলেছি, 99 মানে বেজোড় সংখ্যা। তাহলে প্রথম 80টি স্বাভাবিক সংখ্যার গড় কি আসবে, প্রথম 80টি মানে 80 প্লাস 1 ডিভাইডেড বাই 2। ব্যাস, তাহলে কত হয়ে গেল, না 40.5। এরপরে কি আসছে, যে 99টাও সেম জিনিস, একই কনসেপ্ট কাজে লাগবে, যে 99 প্লাস 1 ডিভাইডেড বাই 2, কত হয়ে গেল, না 50। স্বাভাবিক সংখ্যার গড় কত, না 50। এইটা একটা ধরনের কনসেপ্ট হলো। এখানে কি বলছে, প্রথম 41টি স্বাভাবিক বেজোড় সংখ্যার গড় কত। আগের গুলো কি শিখেছি, যে স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6 করে যাবে, এখানে বেজোড় সংখ্যা। তাহলে একটু কনসেপ্টে বলে দিই, বেজোড় সংখ্যা শুরু হচ্ছে 1 3 5 7 9।
ধরো এখানে 41টি স্বাভাবিক সংখ্যা আর 41 নাম্বার দুটো কিন্তু আলাদা জিনিস। 41টি বলতে 41তম। তাহলে এখানে এটা কি প্রথম, ফার্স্ট, এটা প্রথমতম ফার্স্ট, এটাকে কি বলবো যে দ্বিতীয়, নাম্বারটা হচ্ছে কি 3 কিন্তু পজিশনটা কত থার্ড, মানে সরি দ্বিতীয়, এটাকে কি বলবো না তৃতীয়, মানে থার্ড, এটাকে চতুর্থ, এটা হচ্ছে কি পঞ্চম। তাহলে এই জিনিসটা মানেটা কি 41টি স্বাভাবিক সংখ্যা বলতে যে নাম্বারটা কিন্তু 41 না 41তম, ঠিক তেমনি এখানে নাম্বারটা কত 9 কিন্তু এর পজিশনটা কত, পজিশনটা হলো ফিফথ বা পঞ্চম। তো এটাই বলেছে যে এর পজিশন যেমন পঞ্চম ঠিক তেমনি এখানেও বলেছে এটা 41তম। তাহলে আমি প্রথমে ছোট্ট একটা এক্সাম্পল দিয়েই করাই, তাহলে কি জিনিসটা হবে পঞ্চম। ধরো এই 5টা সংখ্যা আছে, তার স্বাভাবিক বেজোড় সংখ্যার গড় কত, কি করব এগুলো যোগ করব। তাহলে এইগুলো যোগ করলে কত দাঁড়াচ্ছে, যোগ করে দেখো 25 দাঁড়াচ্ছে। তাহলে কটা সংখ্যা, 1 2 3 4 5, 5টা সংখ্যা, ব্যাস তাহলে হয়ে গেল। 5 দিয়ে ভাগ করবো, তাহলে 25 কে 5 দিয়ে ভাগ করলে আমার দাঁড়াচ্ছে কত 5। তাহলে চির সত্য একটা জিনিস, ইউনিভার্সাল ট্রুথ, সেটা পুরো নোট করে লিখে নাও যে বেজোড় সংখ্যা যতগুলো থাকবে পজিশন, তার বেজোড় সংখ্যার গড় ঠিক ততগুলোই, সেটাই হবে। যেমন ধরো কি বললাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে 5টা বেজোড় সংখ্যার গড় কত দাঁড়ালো, 5ই দাঁড়ালো। তাহলে যদি বলি 6টা বেজোড় সংখ্যার গড় কি দাঁড়াবে, তাহলে 6 দাঁড়াবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে, 41টি স্বাভাবিক বেজোড় সংখ্যার গড় কত দাঁড়াবে, অ্যান্সার হয়ে গেল 41। ক্লিয়ার, অ্যান্সার শেষ। এরপরে যদি আমি পরে কোশ্চেন যাই যে অ্যাকচুয়ালি এটা হলো, এবার যদি বলি 40টি স্বাভাবিক সংখ্যার গড় কত, সেম একই জিনিস, যতগুলো নাম্বার থাকবে পজিশন থাকবে ঠিক তার গড় কত হবে, 40টি হবে। মানে 1 2 3 4 5 6 করে করে হচ্ছে কি পজিশনে যদি 40তম পজিশন যদি থাকে বেজোড় সংখ্যা, তার গড় হবে সেই পজিশনটাই। তাহলে এটারও অ্যান্সার কত হবে, না 40 হবে। ক্লিয়ার। এরপরে যদি এই রকম ভাবে না থাকে, পজিশন দিয়ে যদি না থাকে, ডাইরেক্ট যদি দেওয়া আছে, কিরকম দেওয়া আছে, যে বলে দিল বেজোড় সংখ্যা তো এরকম ধরো দেওয়া আছে না 23 থেকে শুরু করেছে, 23, তারপরে ধরো 25, তারপরে ধরো 27, তারপরে ধরো কি করলে না 29, এইভাবে বেজোড় সংখ্যা প্রথম থেকে শুরু করেছে মাঝখান থেকে। তাহলে কি করব, এই চারটে যোগ করে 4 দিয়ে ভাগ করব, তা কিন্তু না, একদম এই প্রসেসে যাওয়া যাবে না। তাহলে প্রথমে স্বাভাবিক সংখ্যা যেরকম শিখিয়েছিলাম যে শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা ডিভাইডেড বাই 2, তাহলে সেম জিনিস 29 প্লাস 23 ডিভাইডেড বাই 2, ব্যাস হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কি, যদি ধরো আরো একটা যদি এরকম এক্সাম্পল দিয়ে দিই যে 3 থেকে শুরু হচ্ছে, 3 5 7, এইভাবে ডট 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 দেওয়া আছে ধরো 31 পর্যন্ত। এইটা যখন সমান্তর প্রগতি অঙ্ক করাবো, সমান্তর প্রগতি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তখন ভালো করে বলে দেবো এই ফর্মুলাটা কি করে এসছে, তার লজিকটা কি। তাহলে এরকম যখন থাকবে যে ফার্স্ট পজিশন আর লাস্ট পজিশন যখন দেওয়া থাকবে বেজোড় সংখ্যা, তখন কি করে দেবো, শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে 31 প্লাস 3 কত হয়ে গেল না 34/2 মানে 17, ব্যাস অ্যান্সার হয়ে গেল। যদি এরকম দেওয়া থাকে, আর যদি এরকম পজিশন দেওয়া থাকে 41টি স্বাভাবিক সংখ্যার বেজোড় সংখ্যার গড় কত, তাহলে অ্যান্সার হয়ে গেল 41, ব্যাস। এইটা এক রকমের টাইপ হলো। এরপরে এখানে কি দেওয়া আছে, বেজোড় সংখ্যা দেওয়া আছে। এরপরে যদি আমরা জোড় সংখ্যাতে যদি যাই, তাহলে কি কনসেপ্ট কাজে লাগাবো, কি বলেছে যে প্রথম 40টি জোড় সংখ্যার গড় কত। তাহলে আবার আমরা কি করব, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করব। জোড় সংখ্যা 2 থেকে শুরু হচ্ছে, 2 4 6 8 10। তাহলে কটা সংখ্যা নিয়েছি, 5টা সংখ্যা নিয়েছি। সংখ্যার ভ্যালু হচ্ছে কি 2 4 6 8, কিন্তু নাম্বার নিয়েছি কত, ফার্স্ট পজিশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাহলে 5টা সংখ্যা নিয়েছি। তাহলে এদের সমষ্টি করব, আর গড় করতে গেলে কি করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে 6 6 10, 10 20, 20 আর 28 30, তাহলে যোগ হয়ে গেল কত, 30 ডিভাইডেড বাই 5, তার মানে দাঁড়িয়ে গেল কত না 6। এই কথাটা মানেটা কি দাঁড়ালাম আমরা, যে দেখো এই বেজোড় সংখ্যা বলতে 40টা কি ছিল,
পজিশনের মধ্যে 40তমটা কি? জোর। এখানে পজিশনের ক্ষেত্রে যদি রেসপেক্টে যদি দেখি, পজিশনে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। তাহলে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, কত পজিশন নিয়েছিলাম? যে 5 নম্বর পজিশন নিয়েছিলাম, 5টা পজিশন নিয়েছিলাম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে গড় দাঁড়ালো কত? +1 দাঁড়ালো, তাহলে 6। তাহলে যত পজিশন নেব তার থেকে 1 যোগ করে দেবো। ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো আরেকটা এক্সাম্পল নিই। ধরো 2, সেম একই জিনিস, 4, 6, 8, 10, 12 এইভাবে নিলাম। তাহলে কটা নিলাম? 1, 2, 3, 4, 5, 6টা নিলাম। আগেরটা 5টা নিয়েছিলাম, এখানে 5টা পজিশন নিয়েছিলাম, এখানে এবারে 6টা নিলাম। তাহলে যোগ করে দাঁড়াচ্ছে, তাহলে গড় করব কত? 6 দিয়ে ভাগ। তাহলে গড় হয়ে গেল কত? না 42 ডিভাইডেড বাই কত? 6। তাহলে অ্যান্সার দাঁড়ালো 7। এই কথার মানেটা কি? যতগুলো পজিশন নেব, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, তাহলে 6টা পজিশন নিলে তার গড় দাঁড়াচ্ছে কত দেখো? 1 যোগ করে দেবো, তাহলে হয়ে গেল 7। এরপরে এই কোশ্চেনের এক্সাম্পল গুলো করব চোখ বন্ধ করে। এখানে কি বলে? 40টি স্বাভাবিক জোড় সংখ্যা। জোড় সংখ্যা বললে মানে 40টা দেওয়া আছে, 40-এর সাথে 1 যোগ করে দেবো। জোড় সংখ্যার গড় কত? না 41 হলো অ্যান্সার। তাহলে এর ক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল কত? 41। এরপরে এখানে কি বলেছে? 41টি স্বাভাবিক বেজোড় সংখ্যার জোড় সংখ্যার গড় কত? তাহলে জোড় সংখ্যা আছে মানে কি? না 41টা আছে, তাহলে কি করে দেবো? 41 সাথে 1 যোগ করে দেবো, তাহলে জোড় সংখ্যার গড় হয়ে গেল আমার 42। তাহলে এর ক্ষেত্রে আমার 42 অ্যান্সার। তাহলে এখানে কি জানলাম? যতগুলো জোড় সংখ্যা থাকবে পজিশন, তার সাথে 1 যোগ করে দেবো। তাহলে জোড় থাকুক আর বেজোড় থাকুক পজিশনের দিক থেকে, তাহলে চোখ বন্ধ করে 1 যোগ করে দেবো। আর বেজোড় সংখ্যার ক্ষেত্রে কি করব? যে যদি বেজোড় বার করতে দেয়, তাহলে 41 থাকলে তার স্বাভাবিক বেজোড় সংখ্যার গড় 41 হবে, যে যার পজিশন সে তার। আর যদি এরকম ভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে দেয়, তাহলে ফার্স্ট প্লাস লাস্ট বার করে দেবো। সিমিলারলি এখানেও তাই, এখানেও কিন্তু তাই। যদি আমার লাস্ট বার করতে বলে, যেমন আমি কি করলাম? না 30 দিয়ে শুরু করেছি, 30 প্লাস 32 প্লাস 34 প্লাস 36 প্লাস 38, এইরকম পর পর আছে। বললো দিল এদের জোড় সংখ্যার গড় কত? বা 38-এর পরে কি আবার ধরে নাও না 40 আছে, তারপরে ধরে নাও 42 আছে, পরপর চলতে আছে। তাহলে কি করব? সেম একই কনসেপ্ট, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে 30 প্লাস 42 ডিভাইডেড বাই 2, তার মানে 70, 72, অ্যান্সার হয়ে গেল 36। ক্লিয়ার? তাহলে দুটো এক্সাম্পল করা যাক। কি বলেছে? যে 88 থেকে 122 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? এখানে কি বলেছি? প্রথম সংখ্যা কত? 88, শেষ সংখ্যা কত? 122 ডিভাইডেড বাই 2, ব্যাস হয়ে গেল। তাহলে 122 আর 88 কত হচ্ছে? না 200, আর 2 এ 10, আর 2 এ 10, একে 11, একে 2 ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে গেল কত? না 105, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে? ইংলিশে লেখা আছে দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 11 মাল্টিপ্লাইজ অফ 3। এই কথার মানেটা কি? এই কথার মানে বলছে যে ফার্স্ট 11 মাল্টিপ্লাইজ অফ 3, তাহলে প্রথম 11টি সংখ্যা গড় বার করো যেগুলো কি আছে প্রত্যেকটা 3-এর মাল্টিপ্লাই। তার মানে জিনিসটা যদি আমি এইরকম ভাবে সাজাই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে ডট 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 করে কোথায় যাবে? না 11 পর্যন্ত যাবে, ডিভাইডেড বাই চলে আসবে কত? না কটা সংখ্যা? না 11টা সংখ্যা। এই কনসেপ্ট আসবে। তো এখন এই কনসেপ্ট যদি ক্যালকুলেশন করো অনেক সময় চলে যাবে, কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম, এই তিনটার কোনো রকম ভাবে কাজে লাগবে না, পরে কাজে লাগবে। কারণ তোমাদেরকে একটা কনসেপ্ট বলেছিলাম যে প্রতিটা সংখ্যার সাথে যদি 3 গুণ করি তাহলে গড়ও কি বাড়বে? 3 গুণ বাড়বে। 3 দিয়ে যদি প্রতিটা সংখ্যার ভাগ করি তাহলে গড়ও কি হবে? 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমাকে বলো যে প্রথম 11টি সংখ্যার গড় কত? কি বলেছিলাম? দেখো একটা এক্সাম্পলও করে দিয়েছিলাম, 99টি স্বাভাবিক সংখ্যার গড় কত ছিল? 99 প্লাস 1/2 মানে কত হচ্ছে? 50। তাহলে এখানে 11টি সংখ্যার গড় কত হবে? 11 প্লাস 1/2 মানে কত হলো? 6 হলো। তাহলে এখানে কি বলেছে? মাল্টিপ্লাইস অফ 3, মানে 3-এর 3 গুণ। তাহলে গড় যদি এমনি স্বাভাবিক 11টি সংখ্যার গড় যদি 3 হয়, 6 হয়, এবং প্রতিটা সংখ্যার সাথে 3 গুণ করলে গড়ের সাথেও কি করব? না 3 গুণ করব, তাহলে হয়ে যাবে 18।
তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে গড় কত, না 18। ক্লিয়ার? ওকে, তাহলে এই পর্যন্ত আমরা 3 রকম টাইপ শিখলাম। তারপরে আরো কয়েকটা কোশ্চেন আছে যেগুলো ট্রিক্স আছে ঘুরিয়ে, সেগুলো নেক্সট ক্লাসে আবার ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।